तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের আমাদের এই প্রাণারাম বাংলা চ্যানেলের প্রাত্যহিক আসরে আমরা আজকে 40তম পর্বে উপনীত হয়েছি বন্ধু। আমরা কলিকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন, এই অংশের প্রথম পরিচ্ছেদ, সেই অংশটি আজকে পাঠ করব। বিদ্যাসাগরের বাটি আজ শনিবার 21শে শ্রাবণের কৃষ্ণা ষষ্ঠী তিথি, 5ই আগস্ট 1882 খ্রিস্টাব্দ, বেলা 4টা বাজিবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতার রাজপথ দিয়া ঠিকা গাড়ি করিয়া বাদুড় বাগানের দিকে আসিতেছেন, সঙ্গে ভবনাথ, হাজরা ও মাস্টার। বিদ্যাসাগরের বাড়ি চাইবেন। ঠাকুরের জন্মভূমি হুগলি জেলার অন্তপাতি কামারপুকুর গ্রাম। এই গ্রামটি বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম নামক গ্রামের নিকটবর্তী। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাল্যকাল হইতে বিদ্যাসাগরের দয়ার কথা শুনিয়া আসিতেছেন। দক্ষিণেশ্বরে কালীবাড়িতে থাকিতে থাকিতে তাহার পাণ্ডিত্য ও দয়ার কথা প্রায় শুনিয়া থাকেন। মাস্টার বিদ্যাসাগরের স্কুলে অধ্যাপনা করেন শুনিয়া তাহাকে বলিয়াছিলেন, আমাকে বিদ্যাসাগরের কাছে কি লইয়া যাইবে? আমার দেখিবার বড় স্বাদ হয়। মাস্টার বিদ্যাসাগরের সেই কথা বলিলেন। বিদ্যাসাগর আনন্দিত হইয়া তাহাকে একদিন শনিবারে 4টার সময় সঙ্গে করিয়া আনিতে বলিলেন। একবার মাত্র জিজ্ঞাসা করিলেন, কিরকম পরমহংস? তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন? মাস্টার বলিয়াছিলেন, আজ্ঞা না, তিনি এক অদ্ভুত পুরুষ। লাল পেড়ে কাপড় পরেন, জামা পরেন, বার্নিশ করা চটি জুতো পরেন। রাসমণির কালীবাড়িতে একটি ঘরের ভিতর বাস করেন। সেই ঘরে তক্তপোষ পাতা আছে, তাহার উপর বিছানা, মশারি আছে। সেই বিছানায় শয়ন করেন। কোনো বাহ্যিক চিহ্ন নাই, তবে ঈশ্বর বই আর কিছু জানেন না। অহর্নিশ তাহারই চিন্তা করেন। গাড়ি দক্ষিণেশ্বরের কালীবাড়ি হইতে ছাড়িয়াছে, পোল পার হইয়া শ্যামবাজার হইয়া ক্রমে আমার স্ট্রিটে আসিয়াছে। ভক্তেরা বলিতেছেন, এইবার বাদুড় বাগানের কাছে আসিয়াছে। ঠাকুর বালকের ন্যায় আনন্দে গল্প করিতে করিতে আসিতেছেন। আমার স্ট্রিটে আসিয়া হঠাৎ তাহার ভাবান্তর হইল, যেন ঈশ্বরাবেশ হইবার উপক্রম। গাড়ি রামমোহন রায়ের বাগানবাটির কাছ দিয়া আসিতেছে। মাস্টার ঠাকুরের ভাবান্তর দেখেন নাই, তাড়াতাড়ি বলিতেছেন, এইটি রামমোহন রায়ের বাটি। ঠাকুর বিরক্ত হইলেন, বলিলেন, এখন ওসব কথা ভালো লাগছে না। ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন। বিদ্যাসাগরের বাটির সম্মুখে গাড়ি দাঁড়াইল। গৃহটি দ্বিতল, ইংরেজ পছন্দ। জায়গার মাঝখানে বাটি ও জায়গার চতুর্দিকে প্রাচীর। বাড়ির পশ্চিম ধারে সদর দরজা ও ফটক। ফটকটি দ্বারের দক্ষিণ দিকে। পশ্চিমের প্রাচীর ও দ্বিতল গৃহের মধ্যবর্তী স্থানে মাঝে মাঝে পুষ্পবৃক্ষ। পশ্চিম দিকে নিচের ঘর হইয়া সিঁড়ি দিয়া উপরে উঠিতে হয়। উপরে বিদ্যাসাগর থাকেন। সিঁড়ি দিয়া উঠিয়াই উত্তরে একটি কামরা, তাহার পূর্ব দিকে হলঘর। হলের দক্ষিণ পূর্ব ঘরে বিদ্যাসাগর শয়ন করেন। ঠিক দক্ষিণে আরেকটি কামরা আছে। এই কয়টি কামরা বহুমূল্য পুস্তক পরিপূর্ণ।
দেওয়ালের কাছে সারি সারি অনেকগুলি পুস্তকাধারে অতি সুন্দর রূপে বাঁধানো বইগুলি সাজানো আছে। হলঘরের পূর্ব সীমান্তে টেবিল ও চেয়ার আছে। বিদ্যাসাগর যখন বসিয়া কাজ করেন তখন সেইখানে তিনি পশ্চিমাস্য হইয়া বসেন। যাহারা দেখাশোনা করিতে আসেন তাহারাও টেবিলের চতুর্দিকে চেয়ারে উপবিষ্ট হন। টেবিলের উপর লিখিবার সামগ্রী, কাগজ, কলম, দোয়াত, ব্লটিং, অনেকগুলি চিঠিপত্র, বাঁধানো হিসাবপত্রের খাতা, দু চারখানি বিদ্যাসাগরের পাঠ্যপুস্তক রহিয়াছে, দেখিতে পাওয়া যায়। ওই কাষ্ঠাসনের ঠিক দক্ষিণের কামরাতে খাট বিছানা আছে, সেইখানে ইনি শয়ন করেন। টেবিলের উপর যে পত্রগুলি চাপা রহিয়াছে তাহাতে কি লেখা রহিয়াছে? কোন বিধবা হয়তো লিখিয়াছে, আমার অপগণ্ড শিশু অনাথ, দেখিবার কেহ নাই, আপনাকে দেখিতে হইবে। কেহ লিখিয়াছেন, আপনি খরমাতার চলিয়া গিয়াছেন, তাই আমরা মাসোহারা ঠিক সময়ে পাই নাই, বড় কষ্ট হইয়াছে। কোনো গরিব লিখিয়াছে, আপনার স্কুলে ফ্রি ভর্তি হইয়াছি, কিন্তু আমার বই কিনিবার ক্ষমতা নাই। কেহ লিখিয়াছেন, আমার পরিবারবর্গ খেতে পাচ্ছে না, আমাকে একটি চাকরি করিয়া দিতে হইবে। তার স্কুলের কোনো শিক্ষক লিখিয়াছেন, আমার ভগিনী বিধবা হইয়াছে, তাহার সমস্ত ভার আমাকে লইতে হইয়াছে, এ বেতনে আমার আর চলে না। হয়তো কেহ বিলাত হইতে লিখিয়াছেন, আমি এখানে বিপদগ্রস্ত, আপনি দিনের বন্ধু কিছু টাকা পাঠাইয়া আসন্ন বিপদ হইতে আমাকে রক্ষা করুন। কেহ বা লিখিয়াছেন, অমুক তারিখে সালিসির দিন নির্ধারিত, আপনি সেদিন আসিয়া আমাদের বিবাদ মিটাইয়া দিবেন। ঠাকুর গাড়ি হইতে অবতরণ করিলেন। মাস্টার পথ দেখাইয়া বাটির মধ্যে লইয়া যাইতেছেন। উঠানে ফুল গাছ, তাহার মধ্য দিয়া আসিতে আসিতে ঠাকুর বালকের ন্যায় বোতামে হাত দিয়া মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, জামার বোতাম খোলা রয়েছে, এতে কিছু দোষ হবে না? গায়ে একটি লং ক্লথের জামা, পরনে লাল পেড়ে কাপড়, তাহার আঁচলটি কাঁধে ফেলা, পায়ে বার্নিশ করা চটি জুতা। মাস্টার বলিলেন, আপনি ওর জন্য ভাববেন না, আপনার কিছুতে দোষ হবে না, আপনার বোতাম দেবার দরকার নাই। বালককে বুঝাইলে যেমন নিশ্চিত হয়, ঠাকুরও তেমনি নিশ্চিত হইলেন। আমরা প্রথম পরিচ্ছেদ, বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের যে সাক্ষাৎ, যে ঐতিহাসিক সাক্ষাৎ, সেই সাক্ষাতের প্রথম পরিচ্ছেদ অংশটি আজকে পাঠ করলাম এবং সেখানে আমরা দুটি জিনিস এখানে আলোচনা করব। প্রথমত বিদ্যাসাগরের কথা। বিদ্যাসাগর এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন মানুষ, যার আকর্ষণে, যাকে দেখবার জন্য ছুটে আসা শ্রীরামকৃষ্ণের পক্ষে অত্যন্ত স্বাভাবিক। কারণ আমরা দেখেছি যে যেখানেই মানুষের মধ্যে কোনো ভালো গুণ দেখা গেছে বলে শোনা গেছে, শ্রীরামকৃষ্ণ কিন্তু সেখানে ছুটে যাওয়ার চেষ্টা করেছেন, ছুটে গেছেন সেই মানুষটিকে দেখবেন বলে। সে দেবেন্দ্রনাথ ঠাকুর হন কিংবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হন। তাই বিদ্যাসাগরের মতন একজন মানুষকে দেখবার জন্য শ্রীরামকৃষ্ণ যে আগ্রহী হবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। শ্রীরামকৃষ্ণ আসছেন বিদ্যাসাগরকে দেখতে, কিন্তু আমাদের যেটি দৃষ্টি আকর্ষণ করছে সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের সরলতা। শ্রীরামকৃষ্ণ আসলে মানুষের মধ্যে যে ভগবান দেখেন, তাই বিদ্যাসাগরের মতন একজন দয়াপ্রবণ মানুষকে যখন তিনি দেখতে আসছেন, তখন যেন তিনি সেই ভগবৎ সন্দর্শনেই আসছেন, তার কাছে আলাদা কিছু নয়। এবং সে কারণে মাঝে মাঝেই তিনি ভাবস্থ হয়ে রয়েছেন এবং অন্য কোনো কথা তার আর ভালো লাগছে না। গাড়ি থেকে বাদুড়বাগানের বাড়িতে অবতরণ করবার পরে
ঠাকুরের হঠাৎ হঠাৎ খেয়াল হয়েছে যে জামার বোতাম খোলা রয়েছে। একদিকে তিনি খুব সুন্দর লং ক্লথের জামা পরেছেন, পরনে লাল পেড়ে কাপড়, আঁচলটি কাঁধে ফেলা, বার্নিশ করা চটি জুতো রয়েছে বটে, কিন্তু তার মনটি যেদিকে নেই সেটি যেন বোঝা যায় ওই ছেঁড়া বোতামটি দেখে। হঠাৎ করে তার খেয়াল হয়েছে বোতামটা যে ছেঁড়া। মাস্টারমশাই ভালো করে বললেন, সুন্দর করে বালককে যেমন করে প্রবোধ দেওয়া হয় তেমন করে বুঝিয়ে বললেন, আপনি ওর জন্য ভাববেন না, আপনার কিছুতে দোষ হবে না, আপনার বোতাম দেবার দরকার নেই। মাস্টারমশাই জানেন এই অমৃত পুরুষকে একবার চোখের দেখা দেখতে পেলে বিদ্যাসাগর মশাই কিছুটা হলেও বুঝতে পারবেন যে ইনি কে এবং ইনি মানুষটি কেমন। তাই তার বোতামের দিকে বিদ্যাসাগরের অন্তত সেদিকে চোখ যাবে না, বা সেটি তার নজরে আসবে না। আবার আরও একটি জিনিস আমাদের মাস্টারমশাই জানাচ্ছেন যে বিদ্যাসাগরের টেবিল আমাদের চোখের সামনে যেন ভেসে উঠছে মাস্টারমশাইয়ের এমন পিকচারেস্ক বিবরণ, এমন ছবির মতন মাস্টারমশাই বিবরণটি দিচ্ছেন, আমাদের চোখের সামনে বিদ্যাসাগরের টেবিলটি যেন ভেসে উঠছে। সেই টেবিলের উপর যে পত্রগুলি চাপা রয়েছে মাস্টারমশাই গেস করার চেষ্টা করছেন, এবং আমরাও আজ এত বছর পরে বিদ্যাসাগরের টেবিলে দিকে তাকিয়ে আমাদেরও যেন মনে হচ্ছে যে কি আছে বিদ্যাসাগরের এই টেবিলে। তার টেবিলের ওই চিঠিগুলি ঘাঁটা মানে হচ্ছে, ওই চিঠিগুলির নির্যাস জানতে পারা মানে হচ্ছে, সেদিকে দৃষ্টিপাত করার মানে হচ্ছে বিদ্যাসাগরকে জানা, বিদ্যাসাগর মানুষটিকে জানা। কেউ মাসোহারা পাচ্ছেন না, বিদ্যাসাগর বহু মানুষকে মাসোহারা দিতেন। কোনো গরিবকে স্কুলে ভর্তি হয়েছে বটে কিন্তু বই কেনার ক্ষমতা নেই, কেউ খেতে পারছে না চাকরি চাইছে, কেউ তার বিধবা ভগিনী কে নিয়ে থাকতে হয় বেতন বাড়ানোর জন্য অনুরোধ করছেন, কেউ বা বিপদগ্রস্ত বিদেশে গিয়ে সেখান থেকে টাকা চাইছেন, কেউ কোনো পারিবারিক মামলা সেই বিবাদ মিটিয়ে দেওয়ার জন্য বিদ্যাসাগরকে চিঠি লিখছেন। তিনি সকলের, সত্য সত্যই তিনি দয়ার সাগর, তিনি সবার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন। এই যে মহাপ্রাণ বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ যেমন বলেছিলেন, বিধাতা কেমন করে বাঙালি সৃষ্টি করতে করতে যেন এক বিদ্যাসাগর সৃষ্টি করিয়া ফেলিয়াছেন। সত্যিই তাই। এই বিদ্যাসাগরকে ভাষায় বর্ণনা করা যায় না, কিন্তু বিদ্যাসাগরের এই টেবিলের দিকে দৃষ্টি আকর্ষণ করার মধ্যে দিয়ে মাস্টারমশাই যেন আমাদের বিদ্যাসাগরের উন্নত, সেই অতি উন্নত চরিত্রের দিকে দৃষ্টি আকর্ষণ করছেন। ধীরে ধীরে আমরা বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের সাক্ষাতের অংশটিতে প্রবেশ করব দ্বিতীয় পরিচ্ছেদে। আগামীকাল আমরা সেই অংশ থেকে আবার শুরু করব। আজ এই পর্যন্ত বন্ধু। আপনাদের ভালো লাগার কথা আপনারা জানাবেন নিশ্চয়ই প্রাণানাম বাংলা চ্যানেলে, এর কমেন্ট সেকশনে গিয়ে। আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার। प्राणाराम प्राणाराम प्रा